$24 বিলিয়ন আটকে গেল শান্তি চুক্তি। ট্রাম্পকে যুদ্ধের চরম হুঁশিয়ারি দিল ইরান। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে বেআইনি ঘোষণা আদালতের, স্বস্তিতে 39 দেশের নাগরিকেরা। মাত্র একটি বড়িই কেড়ে নিচ্ছে প্রাণ, ফেন্টানিলের পর আমেরিকায় নতুন ত্রাস আইসোটোনিটাজিন। এবং নিউ ইয়র্কে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদক পেলেন 6 বাংলাদেশি বীর। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি এখন আটকে আছে $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্তির প্রশ্নে। তেহরানের দাবি এটি আস্থার পরীক্ষা হলেও ওয়াশিংটন বলছে এই পদক্ষেপ ইরানের উপর চাপ কমিয়ে দেবে। দুই দেশের আলোচনায় অগ্রগতি না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে আটকে থাকা $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্তির বিষয়টি এখন প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে। ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা মোহসেন রেজাই CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, এই অর্থই হতে পারে দুই দেশের আস্থার পরীক্ষা এবং আলোচনার অগ্রগতির চাবিকাঠি। তিনি বলেন, আলোচনায় বর্তমানে অচল অবস্থা চলছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এই জট খুলতে হবে। ইরানের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে $12 বিলিয়ন এবং পরবর্তী ধাপে আরও $12 বিলিয়ন মুক্ত করার দাবি জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, এভাবে অর্থ ছেড়ে দিলে ইরানের ওপর থাকা গুরুত্বপূর্ণ চাপ বা লিভারেজ দুর্বল হয়ে পড়তে পারে। রেজাই সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে এবং সংঘাত পারস্য উপসাগর ছাড়িয়ে অন্যান্য কৌশলগত অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন, এখনই যুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তিনি আরও স্পষ্ট করেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে ট্রাম্পের সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা নেই এবং আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা শিথিলকরণ ও আটকে থাকা অর্থ ফেরত দেয়া, এই দুই ইস্যু ভবিষ্যৎ আলোচনার গতিপথ নির্ধারণ করবে। যদিও দুই পক্ষই এখনও কূটনৈতিক সমাধানের কথা বলছে, তবুও আস্থার সংকট ও পুরনো বিরোধ এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের 39টি দেশের অভিবাসীদের উপরে জারি করা বৈষম্যমূলক নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আদালত। গ্রিন কার্ড, অ্যাসাইলাম এবং নাগরিকত্বের আবেদন আটকে রাখার এই নীতিকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়েছেন বিচারক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছে। একটি ফেডারেল আদালত রায় দিয়েছে যে 39টি দেশের নাগরিকদের জন্য অ্যাসাইলাম, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব আবেদনের সিদ্ধান্ত প্রক্রিয়া আটকে রাখা ছিল বেআইনি। রোড আইল্যান্ডের চিফ ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল এই রায় দেন। তার মতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS এমন কিছু নীতি গ্রহণ করেছিল যার ফলে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের 39টি দেশের হাজারো আবেদনকারী দীর্ঘ সময় ধরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই অনিশ্চয়তায় ছিলেন। বিচারক বলেন, এসব আবেদনকারীরা আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করলেও তাদের কেবলমাত্র জন্মভূমির কারণে আলাদা করে রাখা হয়েছে, যা আইনসম্মত নয়। তিনি আরও উল্লেখ করেন, এতে হাজারো মানুষ মাসের পর মাস আইনি অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। এই রায় এমন এক সময় এলো যখন একই দিনে মার্কিন সিনেট ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বাস্তবায়নের জন্য অর্থায়নের একটি বিল পাশ করেছে। ফলে অভিবাসন ইস্যুতে প্রশাসন একদিকে আইনি চাপে, অন্যদিকে নীতিগত অগ্রগতির মুখোমুখি হয়েছে। অভিবাসী অধিকার সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। তাদের মতে এই আইনের শাসন এবং মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিজয়। তারা বলছে, এই নীতির কারণে হাজারো পরিবার দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিল এবং অনেকে কাজ ও নিরাপত্তা হারিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই রায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মেক্সিকো ভ্রমণে নতুন ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে, যেখানে 2026 ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকরাও অন্তর্ভুক্ত। এতে অপরাধ, অপহরণ ও সন্ত্রাসের ঝুঁকি উল্লেখ করে
ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কিছু অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মেক্সিকো ভ্রমণ নিয়ে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে, যা 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে যাওয়া দর্শকদের জন্য প্রযোজ্য হবে। এই সতর্কতা মে মাসের 29 তারিখে আপডেট করা হয়। নতুন নির্দেশনায় মেক্সিকোকে লেভেল 2 বেশি সতর্কতা অবলম্বন করুন ক্যাটাগরিতে রাখা হয়েছে। এদের সন্ত্রাস, অপরাধ, অপহরণ, গাড়ি ছিনতাই, যৌন সহিংসতা এবং ডাকাতির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্টেরেতে। তবে দেশটির কিছু অংশ সহিংস অপরাধ এখনও বড় উদ্বেগ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করেছে স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া 6টি রাজ্যকে লেভেল 4 ভ্রমণ করবেন না তালিকায় রাখা হয়েছে, যেগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরও কয়েকটি অঞ্চলকে লেভেল 3 পুনর্বিবেচনা করুন ক্যাটাগরিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভ্রমণকারীদের রাতে শহর পরিবর্তন এড়িয়ে চলা, অনুমোদিত ট্যাক্সি বা রাইড শেয়ার ব্যবহার করা এবং একা দূরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন। জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সহায়তা সীমিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ সামনে রেখে মেক্সিকোকে ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা বিষয়ক এই নতুন নির্দেশনা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান জাতীয় ফুটবল দল 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্তের মাধ্যমে দলটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশ নিতে পারবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে জানিয়েছেন, ইরান দলের খেলোয়াড়দের ভিসা প্রদানে তাদের কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের এই ভিসা ব্যবস্থার মাধ্যমে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হচ্ছে, যাতে শুধুমাত্র ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন। যুক্তরাষ্ট্রে তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরান দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাদের বিশ্বকাপে অংশগ্রহণের পথ খুলে গেছে। তিনি বলেন, ক্রীড়া সবসময় সীমান্ত অতিক্রম করে মানুষকে একত্র করে। এর আগে ইরান জানিয়েছিল, রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। তবে পরবর্তীতে ফিফা নিশ্চিত করে যে ইরান দল বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপের কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, যদিও ইরান দল লজিস্টিক কারণে মেক্সিকোতে অবস্থান করতে পারে বলে জানা গেছে। বিশ্বকাপের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে অবশেষে নিজেদের কঠোর সিদ্ধান্ত থেকে সরে এল ফিফা। তীব্র গরমের মধ্যে দর্শকদের চরম আপত্তির মুখে আগের নিষেধাজ্ঞা পরিবর্তন করে নতুন নিয়ম জারি করেছে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত রিপোর্টে। আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে স্টেডিয়ামে পানি বোতল আনার নিয়ম নিয়ে বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। আগে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ব্যাপক সমালোচনার পর সংস্থাটি তাদের অবস্থান কিছুটা শিথিল করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ও কানাডার স্টেডিয়ামগুলোতে দর্শকরা এখন 1 লিটার পর্যন্ত সিল করা নরম প্লাস্টিকের পানির বোতল সঙ্গে আনতে পারবেন। তবে ধাতব বা শক্ত প্লাস্টিকের বোতল এখনও নিষিদ্ধ থাকবে। এর আগে ফিফা ঘোষণা করেছিল, নিরাপত্তার কারণে স্টেডিয়ামে কোনো ধরনের বোতল আনা যাবে না। কিন্তু এই সিদ্ধান্ত দ্রুতই সমালোচনার মুখে পড়ে। অনেকেই বলেন, গরম আবহাওয়ার মধ্যে দর্শকদের জন্য পানির ব্যবস্থা সীমিত করা বিপজ্জনক হতে পারে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, গরমে দীর্ঘ সময় ধরে খেলা দেখার সময় দর্শকদের পানির প্রয়োজনীয়তা উপেক্ষা করা উচিত নয়। সমালোচনার পর ফিফা জানায়, স্টেডিয়ামগুলোতে কুলিং টেন্ট এবং মিস্টিং স্টেশন রাখা হবে। পাশাপাশি এখন দর্শকরা নিজের পানির বোতলও নিয়ে যেতে পারবেন, যাতে তারা প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারেন। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দর্শকদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকেই একটি ইতিবাচক পদক্ষেপ। ওভাল অফিসের সংবাদ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন বলে তীব্র অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পকে দ্য কমান্ডার ইন স্লিপ উপাধিতে ভূষিত করে মার্কিন রাজনীতিতে বইছে উপহাস ও সমালোচনার ঝড়। বিস্তারিত রিপোর্টে। ওভাল অফিসে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার একটি ভিডিও ও ছবি ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাটরা দাবি করছে তিনি সংবাদ সম্মেলনের সময় ঘুমিয়ে পড়েছিলেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ক্লিন কোল বিষয়ক এক অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান এবং ইন্টেরিয়র সেক্রেটারি বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ অবস্থায় দেখা যায় বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্ক আরও বাড়ে। ডেমোক্র্যাটরা এই ঘটনাকে ব্যঙ্গ করে ট্রাম্পকে কমান্ডার ইন স্লিপ বলে উল্লেখ করে সমালোচনা শুরু করে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও গভর্নরের দপ্তর থেকেও কটাক্ষপূর্ণ মন্তব্য আসে। কেউ কেউ আবার এটিকে ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয় হিসেবে তুলে ধরেন। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ভিডিওতে দেখা যাচ্ছে প্রেসিডেন্টের চোখ খোলা ছিল এবং তিনি ঘুমিয়ে পড়েননি, বরং মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছিলেন। এর আগেও ট্রাম্পের চোখ বন্ধ থাকার একটি ছবি নিয়ে একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, যা হোয়াইট হাউস তখন চোখ পিটপিট করা বলে আখ্যা করেছিলেন। এদিকে ট্রাম্পের চিকিৎসক জানিয়েছেন তিনি সুস্থ এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত ভালো। তবে এই ঘটনা আবারও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিতর্ক ও পাল্টাপাল্টি মন্তব্যের জন্ম দিয়েছে। বহুল আলোচিত কেমব্রিজ অ্যানালিটিকা ডাটা কেলেঙ্কারির ঘটনায় ফেসবুকের $725 মিলিয়ন ক্ষতিপূরণ তহবিল থেকে গ্রাহকদের বোনাস বা দ্বিতীয় দফার পেমেন্ট দেওয়া শুরু হয়েছে। তবে এই বোনাস পেয়ে খুশি হওয়া তো দূরের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাহকেরা। কেন এই অসন্তোষ? বিস্তারিত রিপোর্টে। ফেসবুকের $725 মিলিয়ন গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত ক্লাস অ্যাকশন মামলার ক্ষতিপূরণ নিয়ে আবার শুরু হয়েছে দ্বিতীয় দফার অর্থ বিতরণ। তবে এই দফায় ব্যবহারকারীরা পাচ্ছেন অত্যন্ত সামান্য পরিমাণ অর্থ, যা অনেক ক্ষেত্রে একটি কফির দামের চেয়েও কম। এই মামলাটি মূলত 2018 সালের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে জড়িত, যেখানে অভিযোগ ওঠে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তাদের অনুমতি ছাড়াই সংগ্রহ করে রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে ফেসবুকের মূল কোম্পানি মেটা কোনো দোষ স্বীকার না করলেও 2022 সালে $725 মিলিয়ন একটি সমঝোতা চুক্তিতে রাজি হয়। প্রথম দফায় পেমেন্ট 2025 সালে বিতরণ শুরু হয়েছিল, যেখানে ব্যবহারকারীরা তাদের দাবি ও অ্যাকাউন্ট ব্যবহারের সময়ের উপরে ভিত্তি করে অর্থ পেয়েছিলেন। কিন্তু বড় অংশই আইনজীবী ফি ও প্রশাসনিক খরচে চলে যাওয়ায় সাধারণ ব্যবহারকারীদের হাতে আসে তুলনামূলকভাবে কম অর্থ। এবার দ্বিতীয় দফায় মূলত অব্যবহৃত এবং ক্যাশ না করা চেকের অর্থ পুনরায় বিতরণ করা হচ্ছে। প্রশাসকদের তথ্য অনুযায়ী এই দফায় গড় পেমেন্ট মাত্র কয়েক ডলার, প্রায় $4 থেকে $5 মধ্যে সীমাবদ্ধ। এই ছোট অঙ্কের অর্থ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলছেন, বছরের পর বছর ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষতিপূরণ হিসেবে এই পরিমাণ অর্থ একেবারেই প্রতীকী। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে বড় অঙ্কের সমঝোতা হলেও সাধারণ ব্যবহারকারীদের হাতে বাস্তব অর্থনৈতিক সুবিধা অনেক সময় খুবই সীমিত থাকে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ 20টি পেশার মধ্যে 19টি ডাক্তারদের দখলে। মার্কিন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের এই তথ্যের পর অর্থনীতিবিদরা গবেষণা করে বের করেছেন আমেরিকান চিকিৎসকদের এই অবিশ্বাস্য আয়ের আসল রহস্য। গবেষণায় দেখা গেছে একজন মার্কিন কার্ডিওলজিস্ট বা পিডিয়াট্রিক সার্জন বছরে গড়ে $4.5 লাখ বেশি আয় করেন। ডাক্তারদের এই আকাশচুম্বী আয়ের প্রথম কারণ দীর্ঘ 12 থেকে 15 বছরের কঠোর পড়াশোনা এবং সপ্তাহে 60 ঘন্টার দীর্ঘ কর্মঘণ্টা। তবে শুধু দীর্ঘ পড়াশোনায় শেষ কথা নয়, এর পেছনে রয়েছে কিছু কৃত্রিম অর্থনৈতিক সমীকরণ। অর্থনীতিবিদদের মতে যুক্তরাষ্ট্রের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে সিটের সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। ফলে অন্যান্য উন্নত দেশের তুলনায় আমেরিকায় প্রতি হাজারে ডাক্তারের সংখ্যা অনেক কম। বাজারে এই কৃত্রিম ঘাটতি চিকিৎসকদের পারিশ্রমিক বাড়িয়ে দেয়। এছাড়া মার্কিন সরকারের স্বাস্থ্য বীমা নীতি বা মেডিকেয়ারের উচ্চ মূল্য নির্ধারণও ডাক্তারদের পকেট ভারী করতে বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় একটি গ্যাস স্টেশনে গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি 80 রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে মূল টার্গেট ভেবে ভুল মানুষকে গুলি করায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন 50 বছর বয়সী এক নিরীহ নারী। বৃহস্পতিবার ভোরে হ্যামন্ড শহরের একটি গ্যাস স্টেশনে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারীরা একটি গাড়িকে ধাওয়া করছিল,
যাতে তাদের মূল টার্গেট অবস্থান করছিল। কিন্তু গ্যাস স্টেশনে পৌঁছানোর ঠিক আগে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চড়ে বসেন, যা ঘাতকরা টের পায়নি। গাড়ির চালক ভেতরে ঢুকতেই পাশে একটি চুরি হওয়া হোন্ডা সিভিক গাড়ি এসে দাঁড়ায়। এরপরেই গাড়িতে বসে থাকা প্যাট্রিসিয়া শেপার্ড নামের ওই নারীকে লক্ষ্য করে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলি। পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত নারী সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ঘাতকদের ধরতে মিসিসিপি ও লুইজিয়ানা জুড়ে চিরুনি অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের রাস্তায় এখন নতুন এক মরণ নেশার আতঙ্ক। ফেন্টানিলের চেয়েও 20 গুণ বেশি শক্তিশালী ও প্রাণঘাতী এই ড্রাগের নাম ISO। নতুন এই সিনথেটিক ওপিওয়েডের কারণে ইতিমধ্যে শহরে মৃত্যুর ঘটনা ঘটেছে জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। বিস্তারিত রিপোর্টে। ভয়াবহ মাদক ফেন্টানিলের থাবায় এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর বিপর্যস্ত। ঠিক তখনই সান ফ্রান্সিসকোর রাস্তায় হাজির হয়েছে আরও এক নতুন ঘাতক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম আইসোটোনিটাজিন, যা এখন মাদক সেবীদের কাছে ISO নামে পরিচিত। সম্প্রতি সান ফ্রান্সিসকোর টেন্ডারলাইন এলাকায় এই মাদক সেবনের একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মাদকটির প্রভাবে ব্যবহারকারীরা রাস্তায় লাশের মতো নিথর হয়ে পড়ে আছেন, কেউ কেউ অদ্ভুতভাবে ঝুঁকে দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই ড্রাগটি এতটাই মারাত্মক যে মাত্র একটি পিল বা বড়ি যে কোনো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো প্রচলিত ফেন্টানিল টেস্ট কিটের মাধ্যমে এই ড্রাগটি শনাক্ত করা যায় না, ফলে অজান্তেই এটি সেবন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সাধারণ মাদক সেবীরা। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন DEA জানিয়েছে 2019 সালে প্রথম চিহ্নিত হওয়া এই ড্রাগের কোনো চিকিৎসাগত বা শিল্প ব্যবহার নেই। এমনকি ওভারডোজ হলে জীবন রক্ষাকারী ওষুধ নালোক্সোন বা নারকান দিয়েও রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। ফেন্টানিলের পর এই নতুন ড্রাগের বিস্তার ক্যালিফোর্নিয়ার শহরগুলোর জনস্বাস্থ্যকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ ইয়র্কে বাড়ি কেনা বা বিক্রির নিয়মে আসছে বড় পরিবর্তন। গোপন বা সীমিত ক্রেতাদের কাছে বাড়ির তালিকা দেখানোর সুযোগ কমিয়ে আরও স্বচ্ছ বাজার গড়তে নতুন আইন পাশ করেছে স্টেট সিনেট। এই আইনের ফলে বাড়ির দাম, বিক্রির সুযোগ এবং ক্রেতাদের উপরে কী প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কে বাড়ি কেনা বেচার বাজারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। গোপন বা সীমিত ক্রেতাদের কাছে বাড়ির তালিকা প্রকাশের প্রচলিত পদ্ধতির ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অঙ্গরাজ্যটি। নিউ ইয়র্ক স্টেট সিনেট সম্প্রতি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট রিয়েল এস্টেট লিস্টিং অ্যাক্ট নামে একটি বিল সর্বসম্মতভাবে পাশ করেছে। এখন এটি গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইনটি কার্যকর হলে রিয়েল এস্টেট এজেন্টদের বাড়ির তালিকা এমন প্ল্যাটফর্মে প্রকাশ করতে হবে যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে দেখা যায়। বর্তমানে কিছু ক্ষেত্রে বাড়ি বিক্রির তথ্য শুধুমাত্র নির্দিষ্ট ক্রেতা বা ব্যক্তিগত নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। সমর্থকদের দাবি, এতে অনেক সম্ভাব্য ক্রেতা বাজারে থাকা সম্পত্তির খবরই জানতে পারেন না। নতুন আইনের উদ্দেশ্য হলো বাজারকে আরও স্বচ্ছ করা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তবে আইনটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত তালিকা নিষিদ্ধ করছে না। কোনো বিক্রেতা চাইলে এখনও প্রাইভেট লিস্টিং বেছে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে তাকে একটি বিশেষ ফর্মে স্বাক্ষর করে স্বীকার করতে হবে যে কম প্রচারের কারণে কম সংখ্যক অফার আসতে পারে এবং বিক্রয় মূল্য কম হতে পারে। গবেষণাগুলো একই ধরনের ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন আবাসন বিশ্লেষণে দেখা গেছে ব্যক্তিগতভাবে বাজারজাত করা বাড়ি বিক্রি হতে বেশি সময় লাগে এবং অনেক ক্ষেত্রে খোলা বাজারে তালিকাভুক্ত বাড়ির তুলনায় কম দামে বিক্রি হয়। বিশেষজ্ঞদের মতে বিলটি আইনে পরিণত হলে নিউ ইয়র্কের আবাসন বাজারে স্বচ্ছতা বাড়বে এবং ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই আরও বেশি সুবিধা পাবে। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। বিশ্ব শান্তিরক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
বাংলাদেশের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। সম্মাননাপ্রাপ্ত বীর যোদ্ধারা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ মুমিনুল ইসলাম, শামীম রেজা এবং শান্তু মণ্ডল। 2025 সালের 13 ডিসেম্বর সুদানের কাদুগুলিতে দায়িত্ব পালনকালে এক আকস্মিক ড্রোন হামলায় নিহত হন এই 6 বাংলাদেশি। এবছর বিশ্বের 33টি দেশের 68 জনকে শান্তিরক্ষীকে এই মর্যাদাপূর্ণ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে নিহত প্রায় 4,500 শান্তিরক্ষীর স্মরণে নীরবতা পালন করা হয় এবং বিশ্বজুড়ে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বীরত্বের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।